তোমাদের সবাইকে হুমায়রাস স্টোরিতে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরেকটা ডিফারেন্ট স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমাদের কাছে এই ড্রামাটা ভালোই লাগবে। তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা সুজিকে দেখানো হয়, যে আমাদেরকে বলছিল, বাইরের পুরো দুনিয়ার জন্য আমার জীবনটা অনেক বেশি সুন্দর এবং সাজানো গোছানো। সবাই ভাবে আমি আমার জীবনে কত বেশি লাকি, কারণ আমার বিয়ে অনেক ধনী পরিবারে হয়েছে। আমার হাজব্যান্ড অনেক রিচ এবং হ্যান্ডসাম, তার সাথে আমার ছেলে অনেক বেশি স্মার্ট এবং মিষ্টি। সব মেয়েরা তার জীবনে শুধুমাত্র এই সব কিছুই চায়, কিন্তু কেউ জানে না আমার জীবনে কি ঘটেছিল। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি তার বিয়ে শ্যানের সাথে হতো না, কারণ এত বছর ধরে সে যে বাচ্চাকে বড় করছে সে বাচ্চাও তার নয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে তার বোন নিয়া শ্যানের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছিল, আর সে গর্ভবতী হয়ে যায়। আর পরবর্তীতে সে একটা ছেলে সন্তানকে জন্ম দেয়। নিয়া যদিও ওই বাচ্চাকে অনেকবারই অ্যাবর্শন করার চেষ্টা করেছে, কিন্তু সে পারেনি, তাই বাধ্য হয়ে সে বাচ্চাকে জন্ম দিয়েছিল। কিন্তু এই বাচ্চার জন্য নিয়ার মনে হচ্ছিল তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। তাই সে বাচ্চাকে সুজিকে দিয়ে দেয় আর বলে, তুমি ময়লার ডাস্টবিনে বাচ্চাকে ফেলে দিও। সুজি তার বোনকে বলছিল, তোমার মনে হচ্ছে তোমার জীবন পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু তুমি আবারও তোমার জীবনকে শুরু করতে পারো, প্লিজ এরকম করো না। নিয়া তো রেগে যায় আর বলে, আমাকে জ্ঞান দিতে আসবে না, এ বাচ্চার জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। তুমি এ বাচ্চা ফেলে দাও, না হলে তুমি এই বাচ্চা পালো, আমার কোনো কিছুই যায় আসে না। এ কথা বলে সে চলে যায় তার কেরিয়ার বানাতে। তখন সুজির কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই সে শ্যানের বাড়িতে চলে যায়। আর সে বাচ্চাটাকে নিয়ে বাইরে নীল ডাউন হয়েছিল। শ্যানের মা তখন দুইজনকেই ভেতরে আনে এবং ডিএনএ টেস্ট করিয়ে দেখে, আর সে টেস্টের মাধ্যমে জানা যায় সত্যি শ্যান এ বাচ্চার বাবা। তখন তারা ওই বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু সুজিকে তার মা বলছিল চলে যেতে। সুজি ভাবছিল, যদি আমি চলে যাই আমি কিভাবে জানবো বাচ্চাটা ঠিক আছে কিনা। কিছুক্ষণ আগেই বাচ্চার মাই তাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না, তারা যে তার সাথে ভালোভাবে ট্রিট করবে এর কি আসলেই কোনো গ্যারান্টি আছে। কিন্তু সেখানে শ্যান আসে, তার মাকে বলে তার কোথাও যাওয়ার দরকার নেই, সুজিও এখানেই থাকবে। আর সেখানে শ্যান তাকে বিয়ের কথা বলে। সুজি ভেবেছিল হয়তো সে পরিবারের সম্মান বাঁচাতে বিয়ের কথা বলেছে। সুজিও তখন বাচ্চাকে বাঁচানোর জন্য বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভালো ওয়াইফ এবং বাচ্চার ভালো মা হয়ে দেখাবো। এখান থেকে সবকিছু তো ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করে তার জীবনে এরকম একজনের এন্ট্রি হয় যার কথা ভেবে সে সবসময় ভয় পেত। তার বোন নিয়া 5 বছর পর ফিরে আসে। সেখানে নিয়া বলে, তোমার কি মনে হয় না বোন, 5 বছর হয়ে গেছে, এখন আমাদের সুইচ করার সময় হয়ে গেছে, এখন আমার জায়গা আমাকে ফিরিয়ে দাও। সুজি বলে, তুমি নিজেও জানো 5 বছর আগে তুমি সব দায়িত্ব আমার উপরে রেখে চলে গিয়েছিলে, আর তুমি নিজের বাচ্চাকেই ছেড়ে চলে গিয়েছিলে, তাই এখন এসে সবকিছু ফেরত যাওয়ার তোমার কোনো অধিকার নেই। নিয়া বলে, মনে হচ্ছে এত বছর এখানে থাকার পর তুমি ভুলে গেছো সেটা আমার বাচ্চা এবং সেটা আমার হাজব্যান্ড, কারণ শ্যানের সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, তোমার না, কারণ সে বাচ্চা তো আমার ছিল। তোমার কি মনে হয় সবাই যদি তোমার আসল পরিচয় জানতে পারে তোমাকে এরকম ভাবেই ছেড়ে দিবে? সে তোমার বিরুদ্ধে লিগালি অ্যাকশনও নিতে পারে। আমি তোমাকে এসব কিছু তোমার ভালোর জন্যই বলছি, তাই যার জিনিস তাকে ফেরত দেওয়াই তোমার উচিত হবে। আর সে সুজিকে ডিভোর্স এগ্রিমেন্ট দিয়ে বলে, এখন তুমি কি করবে তুমি ভেবেচিন্তে করো। তার যাওয়ার পরেই সুজি ভাবছিল, নিয়া তো ভুল কিছু বলছে না, সবাই মনে করে সে বাচ্চা আমার, কিন্তু সে বাচ্চা আসলে তার। সব সত্যি জানার পর শ্যান নিশ্চয়ই অনেক বেশি রেগে যাবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে শ্যান চলে আসে আর তাকে বলে, তুমি এখানে কি করছো, তাড়াতাড়ি চলো, ভেতরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সুজিও তখন এগ্রিমেন্ট লুকিয়ে তার সাথে চলে যায়। তারপরে সিনে দেখানো হয় সেই ইভেন্টের পরে সুজি বসেছিল, তার কাছে শ্যান আসে আর জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তোমাকে আজকে অনেক চুপচাপ মনে হচ্ছে। সুজি বাহানা বানিয়ে বলে, আমি অনেক বেশি ক্লান্ত তাই। কিন্তু শ্যান বুঝতে পারছিল হয়তো কিছু একটা হয়েছে, তাই সে এত আপসেট। আর সে সুজিকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, সুজি তাকে সে এগ্রিমেন্ট ধরিয়ে দেয় আর এখানে সাইন করতে বলে। আর সে একেবারে এগ্রিমেন্টের পেছনের পিসটা দিয়েছিল। শ্যান তো সেখানে তাকে অনেক বেশি বিশ্বাস করে আর সাইন করে ফেলে। সুজি তাকে বলছিল কোম্পানির ক্লায়েন্টের এগ্রিমেন্ট এটা। সাইন করার পর শ্যান তাকে আবারও জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে। সুজি তখন বারবার তার এবির কথাই বলছিল, কিন্তু শ্যান তাকে বলে, আমি এবির ব্যাপারে জানতে চাইনি, আমি তোমার ব্যাপারে জানতে চাই, তোমার আসলে কি হয়েছে। সুজি তখন তাকে আর কিছু বলতেই যাবে, কিন্তু সে তাকে কিস করতে শুরু করে। আর আস্তে আস্তে তারা অনেক বেশি কাছে চলে আসে। শ্যানকে দেখলেই কিন্তু বোঝা যায় সে সুজিকে অনেক ভালোবাসে। অন্যদিকে সকালে শ্যান কাজ করতে যাওয়ার আগে তাকে কিস করে যায়। তার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে তার চোখ মেলে
আসলে সুজি জেগেছিল, কিন্তু সে ঘুমানোর ভান করেছিল। সুজি সেখানে তার এবং শ্যানের পিকচার দেখে আর সে বলছিল, আমার আর শ্যানের সম্পর্ক অন্য সব বিবাহিত কাপলদের মতোই। আমরা একসাথে সে সব কিছু করি যা কাপলেরা করে, কিন্তু আজ পর্যন্ত আমরা কেউই কাউকে আই লাভ ইউ বলিনি বা কনফেসও করিনি। আর এটাই আমাদের মধ্যে আজব। আমরা দুজনেকে একে অপরকে সত্যিই পছন্দ করি। কিন্তু যাই হোক, আমার যাওয়ার সময় চলে এসেছে। তারপর সে একজন পার্সনকে কল করে আর বলে, আমি ডাইরেক্টর ডিজাইনার হিসেবে প্যারিসে কাজ করতে রাজি। আসলে এই অফার তার কাছে অনেক আগে এসেছিল, কিন্তু সে এখন রাজি হয়ে যায়। অন্যদিকে শ্যান কিন্তু ক্যামেরার মাধ্যমে সবই দেখছিল, আর সে বুঝতে পারছিল না আসলে সুজি কি করতে চাচ্ছে। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আপনি আমাদের যেসব লিস্ট দিয়েছিলেন ম্যাডামের জন্য প্রেস্টিজ বানানোর জন্য আর ডেজার্ট বানাতে, আমরা সেরকমভাবে সব কিছু বানিয়ে ম্যাডামের জন্য পাঠিয়ে দিয়েছি, একেবারে ম্যাডামের পছন্দ মতো। সেখানে শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি খোঁজ নাও এখন বর্তমানে সুজি কার কার সাথে যোগাযোগ করে। অন্যদিকে সুজি ভাবছিল 3 সপ্তাহ পরে আমি এখান থেকে চলে যাব, কারণ সেদিন বার্থডে ইভেন্ট আছে। তারপর সে তার সব থেকে পছন্দের জায়গায় এসে ভাবছিল তার কাছে শুধুমাত্র এই জুয়েলারিটাই আছে, আর তার নিজেরই 1 মিলিয়ন টাকা, কারণ সে কখনই শ্যানের কাছ থেকে কোনো টাকাই নেয়নি। আর তার গলার মধ্যে যে গহনা ছিল সে তো সেই গহনাটাকেও খুলে ফেলে। আর সে ভাবছিল সে যাওয়ার আগে সবার সামনে সে খারাপ সেজে তারপর যাবে। কিছুক্ষণ পর মেড আসে এবং তাকে বলে, বার্থডে অ্যারেঞ্জমেন্ট আপনাকে করতে বলেছে ইয়াং ম্যাডাম। সুজি আমাদেরকে বলে, আমার বিয়ে হওয়ার পর থেকে যত ইভেন্ট হয়েছে সব ইভেন্ট আমি অর্গানাইজ করেছি। সুজি বর্তমানে বলে, ইয়ং লেডিকে গিয়ে বলে দাও আমি ব্যস্ত আছি, আমি করতে পারবো না। কারণ সে চাইছিল না তার যাওয়ার পরে কেউ তার জন্য হার্ট হোক। মেয়েটা তখন চলে যায়। সুজি এবির আসার আওয়াজ পায়, তাই সে তাড়াতাড়ি করে দৌড়ে নিচে নামে। এবি আসলে মাত্র কিন্ডার গার্ডেন থেকে ফিরেছে। সুজি নিচে আসার পর অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে নিয়ার সাথে ছিল আর সে মন খুলে হাসছিল। সুজি এটা ভেবে খারাপ লাগছিল, সে আজ পর্যন্ত কারোর সাথে এরকম ভাবে মিশেনি যেরকম ভাবে নিয়ার সাথে মিশছে। আর সুজি তো পাস্টের কথা ভাবছিল, সে এবিকে খুশি করার জন্য কত কিছুই না করতো। একবার সে তাকে খুশি করার জন্য টেডি বেয়ার পরে এসেছিল, কিন্তু কোনো কাজই হয়নি। কিন্তু নিয়া এখন তার পাশে বসে আছে আর সে কতই না হ্যাপি। কিন্তু সুজি তাকে হ্যাপি করার জন্য তার পছন্দের কত খাবারই না বানাতো, কিন্তু এত কিছু করার পরও কোনো লাভই হয়নি। সুজি ভাবছিল, আমি যতই চেষ্টা করি না কেন এবির জন্য তার মা হতে পারবো না। তখনই সেখানে শ্যান চলে আসে। এবি তার বাবাকে বলছিল মিস নিয়ার সাহায্যে সেটা ড্র করেছে। শ্যান বলে, মানে তোমার টিচার নিয়া তোমাকে ভালোভাবেই সব কিছু শেখাচ্ছে। তখন তো এবি বলছিল, সে তো একটা অ্যাঞ্জেল, সে আমাকে খেলা শিখিয়েছে, আমাকে পোর্ট্রেট বানানো শিখিয়েছে, আর সে আমাকে অনেকগুলো স্টোরি শুনিয়েছে, যা মনে হচ্ছে মা তো পারেই না। এসব শোনার পর তো সুজির আরো বেশি কষ্ট লাগছিল। সুজি কোনো রকম ভাবে নিজেকে কন্ট্রোল করে নিচে আসে আর সে এবিকে বলে, তোমার কিন্ডার গার্ডেনে খুব শীঘ্রই প্যারেন্টস টিচার মিটিং হতে চলেছে। এবি বলে, মা আমি জানি, আমি কি সে মিটিংয়ে টিচার নিয়াকে নিয়ে যেতে পারি? কারণ সে আমাকে প্রমিস করেছে সে আমাকে সুপারম্যান আঁকা শিখাবে আর মেডেল জিততেও সাহায্য করবে। সুজির আর বুঝতে বাকি থাকে না তার বাচ্চা তাকে নিয়ে যেতে চায় না, তাই সেও তখন রাজি হয়ে যায়। কারণ এই ব্যাপারটা সে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে ততই ভালো, কারণ তখন আর এত কিছু ভেবে তার আফসোস হবে না। তারপর সুজি একেবারে তার রুমের মধ্যে চলে আসে আর শুয়ে পড়ে। শ্যান আসার পর সুজিকে দেখছিল আর ফ্ল্যাশব্যাকের কথা ভাবে। সেখানে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলেছিল সুজি এবং এবির ডিএনএ টেস্ট করাতে। টেস্টের রেজাল্ট আসার পর সে জানতে পারে আসলে সুজি তো এবির আসল মা নয়। এসব জানার পর তার অনেক খারাপ লাগে। অ্যাসিস্ট্যান্ট তখন শ্যানকে বলেছিল, আপনি কি তারপরেও এই বিয়ে করতে চান? তখন সে বলে হ্যাঁ, আর সুজি তো আমার সাথেই থাকবে। বর্তমানে শ্যান গিয়ে তার পাশে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সুজি অনেক সাহস করে তাকে জিজ্ঞেস করে, তুমি যদি কখনো জানতে পারো আমি তোমাকে মিথ্যা বলেছি তোমার রিয়েকশন কিরকম হবে? তুমি কি তখন আমাকে ঘৃণা করা শুরু করবে? শ্যান তাকে বলে, এটা মিথ্যার উপর ডিপেন্ড করে তুমি কত বড় মিথ্যা বলেছ বা ছোট। কিন্তু তুমি হঠাৎ করে কেন এসব জিজ্ঞেস করছো? তুমি কি আমাকে কোনো মিথ্যা বলেছ? সুজি বলে, না এমনিতেই জিজ্ঞেস করলাম। আর সে কোনো বাহানা বানিয়ে চলে যায়। কিন্তু সুজির এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না, তার বিয়ের আগে থেকেই সে সব কিছুই জানে। আর শ্যান ভেবেছিল সে কখনো তাকে জিজ্ঞেস করবে সে কেন তাকে মিথ্যা বলেছে, কিন্তু সে কখনোই সাহস পায়নি সুজিকে জিজ্ঞেস করার। তাছাড়া সুজি সবসময় ভালো পুত্রবধূ, ভালো ওয়াইফ এবং ভালো মা ছিল। আর সুজির আসার পরে বাড়িটা পুরো শান্তিময় হয়ে গিয়েছিল। তাছাড়া শ্যানের কোনো কিছু চাই আসে না সে কে, কারণ সে তাকেই ভালোবাসে। আর সবকিছুর পরেও সে চায় সুজি তার সাথেই থাকুক তার ওয়াইফ হিসেবে।
তারপরে সিনে এবি মেডেল নিয়ে বাড়িতে আসে, আর সে তো অনেক বেশি হ্যাপি হয়ে তার মাকেও দেখাচ্ছিল। সুজিও সেখানে এবির জন্য অনেক বেশি হ্যাপি হয় আর তাকে প্রশ্ন করে, যদি তুমি সারা জীবনের জন্য টিচার নিয়ার সাথে থাকার সুযোগ পাও, তুমি কি তার সাথে থাকতে চাইবে? এবি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি নিশ্চয়ই থাকবো। আর সে নিয়াকে জড়িয়ে ধরে। তার যাওয়ার পরপরই সুজি তার বোনকে বলে, সে কন্ট্রাক্ট মোতাবেক তুমি আমাকে কবে 10 মিলিয়ন টাকা পরিশোধ করবে? সুজির বোন বলে, কি 10 মিলিয়ন টাকা? তুমি নিজের চেহারা দেখেছো, তুমি 10 মিলিয়ন টাকা ডিজার্ভও করো। সুজি বলে, আমি এত কিছু জানি না, আমি 5 বছর তোমার পরিবর্তে এখানে ছিলাম আর তোমার বাচ্চাকে সামলিয়েছি, আর সব শেষে তুমি আমাকে এসব কিছু বলছো? তার বোন বলে, তুমি কি দেখাশোনার কথা বলছো? 5 বছর পর আমার ছেলের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু সে আমার সাথে কিরকম ভাবে মিলে গেছে, যদিও সে জানে না আমি তার আসল মা। এবি তো নিজে বলছে আমি তার মায়ের থেকেও বেশি ভালো। এখন তুমি নিজেই বোঝো তোমার জায়গা এবং মূল্য কোথায়। সুজি বলে, আমি এত কিছু জানি না, আমি 10 মিলিয়ন টাকার কম একদমই নিব না। তার বোন বলছিল, আমি তো ভাবতেই পারছি না, তোমার কাছে পরিবারের ভালোবাসার চেয়ে টাকা বেশি দামি, কিন্তু কোনো ব্যাপার না, আমার কাছে এখন 2 মিলিয়ন টাকা আছে, আমি তোমাকে সেন্ড করে দিব, আর বাকি টাকা আস্তে আস্তে তোমার কাছে পৌঁছে যাবে। এরকম ভাবে ফাইনালি সে জন্মদিনের দিন চলে আসে, যেদিন সুজি ভেবেছিল এ বাড়ি ছেড়ে চলে যাবে। অন্যদিকে সেই ইভেন্টের দিন তার কাছে শ্যান আসে আর বলে, আমার আজকে তোমার সাথে কিছু কথা আছে, যা সে পার্টি শেষ হলে তার সাথে বলবে। আসলে শ্যান আজকে ভেবে নিয়েছিল আজকে পার্টির শেষে সে তাকে প্রপোজ করবে, আর সে সুজিকে বলতে চায় সে সব কিছুই জানে সেই শুরু থেকে। আর সুজি যে এবির আসল মানা এতে তার কোনো কিছুই যায় আসে না। সেখানে এবি তার কাছে আসে এবং তার মায়ের কাছে দুধ চায়, তখন তো সুজি তাকে সেই দুধ দেয়, কিন্তু সেই দুধ খাওয়ার পরপরই এবির অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। আসলে সব কিছু মেটকে দিয়ে নিয়া করিয়েছিল। ডক্টর এসে চেক করে আর বলে, বাচ্চার আসলে পিনাটে অ্যালার্জি, তাহলে আপনারা কেন এই খাবার এখানে ইনক্লুড করেছেন? সেনের মা তো সেই জায়গায় চিল্লাতে শুরু করে, আর সে জিজ্ঞেস করছিল খাবারের মেনুতে পিনাট কে ইনক্লুড করেছে। স্টাফ আসে আর বলে, সুজি ম্যাডামই তো সবকিছু ডিসাইড করেছিল। তখন তো রেগে সেনের মা তাকে চড় মারে। সুজি বলছিল, মা আমি তো এই ব্যাপারে জানতাম, তাছাড়া আমি প্রথমবার তো এইসব অর্গানাইজ করিনি, আমি সবসময় এসব জিনিসের দেখাশোনা করেছি, এ ভুল তো আমার নয়। কিন্তু কেউ সেখানে সুজির কোনো কথাই শোনে না। তারপর এবিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মিয়া তো এসব কিছু করে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে সবাইকে তার সাইডে করতে চাচ্ছিল। সুজিকে তার শাশুড়ি আবারও একবার চড় মারে, আর এই সব কিছু তো সেন সহ্য করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে ডাক্তার চলে আসে আর বলে, এখন বাচ্চা ঠিক আছে, কিন্তু কিছু জিনিসের প্রয়োজন। সুজি তাড়াতাড়ি করে সবকিছুর ব্যবস্থা করার জন্য বাড়িতে চলে যায়। ডক্টর সেখানে বলছিল বাচ্চার আসল বাবা মাই এই টেস্ট করাতে পারবে, কিন্তু সেখানে শ্যান বলে, এবির আসল বাবা আমি নই, আর সুজিও এবির আসল মা নয়। নিহাদও বলতে শুরু করে, তুমি এসব কিছু কি বলছো? 5 বছর আগে তো আমি তোমার সাথেই নাইট স্পেন্ড করেছিলাম। শ্যান বলে, এখন বেশি কথার কোনো মানে হয় না, তুমি তার আসল মা, তুমি গিয়ে এখন তাকে বাঁচাও, এটাই তোমার দায়িত্ব। শ্যানের মা বলে, সব কিছু কি চলছে? নিয়া তাকে বলে, মাদার ইন ল, আপনি একদমই টেনশন করবেন না, আমি তাকে বাঁচিয়ে ছাড়বো, আমি এবির আসল মা, আপনার আমাকে বিশ্বাস করতে হবে। অন্যদিকে শ্যানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে কিছু একটা বলে, তাই সে তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে সুজি সবকিছু প্যাক করে নিয়েছিল, আর তাদের বিয়ের ছবি দেখে ভাবছিল তার নিশ্চয়ই অনেক বেশি খারাপ লাগবে। সে যখন জানতে পারবে আমি এবির আসল মা না, আর এত বছর ধরে আমি তাকে মিথ্যা বলেছি, ধোকা দিয়েছি, আমি আশা করি এবি তার আসল প্যারেন্টসের সাথে হ্যাপি থাকুক। সেখানে সুজি এবির একটা ডায়েরি পায়, যেখানে এবি লিখেছিল, যদি টিচার নিয়ে আমার আসল মা হতো। এটা পড়ার পর সুজির অনেক খারাপ লাগে, আর সে ভাবছিল রক্তের সম্পর্ক জিতে গেল আর আমার ভালোবাসা হেরে গেল। সুজির কাছে টাকাও চলে আসে, তখন সুজি তার বিয়ের রিং সেখানে রেখেই চলে যায়। অন্যদিকে শান্ত বাড়িতে আসে, কিন্তু কাউকেই দেখতে পায় না, আর সে ভেতরে যাওয়ার পর বুঝতে পারে সুজি তাকে ছেড়ে চলে গেছে। ও তো তাড়াতাড়ি করে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, খোঁজ নাও, সুজি এখন কোথায় আছে, তাকে খুঁজে বের করো। অন্যদিকে সুজি তো এয়ারপোর্টে ছিল, তাকে খুঁজতে খুঁজতে শ্যানও সেখানে চলে যায়, কিন্তু সে বারবার সুজির পেছনেই থেকে গিয়েছিল, তাই সে আর তাকে খুঁজে পায় না। অন্যদিকে সুজি বসেছিল আর কান্না করছিল। অন্যদিকে শ্যান জানতে পারে সুজির যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল সে ফ্লাইটটা টেক অফ করতে পারেনি, সে প্লেনে সমস্যা হওয়ার কারণে কোনো যাত্রী বেঁচে নেই। শ্যান তো এসব দেখে বিশ্বাস করতে পারছিল না, সুজি কি সত্যিই মারা গেছে। অন্যদিকে সুজি তো অন্য দেশে ছিল, আর সেও তো সে নিউজ দেখতে পায়। সুজি নিউজ দেখার পর বলছিল, আমার ভাগ্য কতই না ভালো, আমারও তো সেই ফ্লাইটে যাওয়ার কথা ছিল, কিন্তু আগের ফ্লাইটে প্যাসেঞ্জার কম থাকায় আমি সেই ফ্লাইটে করেই আসতে পেরেছি।
না হলে আজকে তো আমি মারাই যেতাম। আর আমার তো অনেক ভয় হচ্ছিল, যদি শ্যানের সাথে আমার দেখা হয়ে যায় তাহলে আমি আর নিজেকে সামলাতে পারবো না। অন্যদিকে শ্যান ভাবছিল, আমি তাকে কি এরকম দেইনি যে কারণে সে রেগে আমাকে ছেড়ে চলে গেল। এরকম ভাবে কয়েক বছর কেটে যায় আর সুজি তার কেরিয়ারে অনেক বেশি এগিয়েছিল। আর বেস্ট ডিজাইনার হিসেবে আজকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর সে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সেখানে একজন চিফ গেস্টও এসেছিল। সেখানে সুজিকে তার অ্যাওয়ার্ড রিসিভ করে, আর সেখানে সে যখন নিচে তাকায় তখন তো সে শ্যানকে দেখে পুরোই শকড হয়ে যায়। তারপর সে রেস্টরুমে ছিল, তার কাছে সেখানে সুহ চলে আসে। সুজি সেখানে একেবারে নর্মাল ভাবে কথা বলছিল, আর সে শ্যানকে বলে এটা মেয়েদের রেস্টরুম, ছেলেদের নয়। সেখানে শ্যান তাকে বলছিল, তুমি কেন এরকম ভান করছো, তুমি আমাকে চিনো না? আর সে আস্তে আস্তে সুজির অনেক কাছে চলে যায় আর তাকে বলে, আমার তো মনে হচ্ছে এখন তোমার অনেক লজ্জা লাগছে তোমার হাজব্যান্ড হিসেবে আমাকে স্বীকার করতেও। তাছাড়া আমার তো মনে হয় না 1 বছরে তুমি আমাকে ভুলে গেছো, কারণ তুমি আমাকে ভুলে যাবে এটা পসিবলই না। সুজি বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার অলরেডি তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে, তাই এখন তুমি নিজেকে আমার হাজব্যান্ড বলে একেবারেই প্রকাশ করবে না। তাছাড়া আমি তোমাকে মিথ্যা বলেছি, এবি আমার সন্তান, আর সেদিন তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছিলে, তাই তুমি বুঝতেই পারছো আমি কোনো ভালো মেয়ে নই, তাই এসব কিছু করা বন্ধ করো। তাছাড়া এবি সব সময় চাইতো নিয়া তার মা হয়, এখন সেই তার আসল মা, তাই সবকিছু সেভাবেই থাকতে দাও। শ্যান বলে সে তোমাকে অনেক মিস করে, এখন সময় চলে এসেছে তুমি ফিরে চলো, আমরা দুজনে একেবারে পারফেক্ট কাপল। কিন্তু সুজি বলে, না তুমি আমাকে ডিজার্ভই করো না, আর চলে যায়। সুজি আসলে তার কাছ থেকে পিছু সরানোর জন্য এই কথা বলেছিল, কিন্তু তারপরেও সে তার পেছনেই পড়ে থাকে। আর সে আবারও সুজির পেছনে চলে আসে আর বলে, চলো আমরা বাড়িতে যাই। সুজি বলে, মনে হচ্ছে তুমি সোজা আমার কথাই মানবে না। আর তার আংটি দেখায় আর বলে, আমি বিবাহিত, একটু পরেই আমার হাজব্যান্ড আসবে আমাকে নিতে। যদি আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে চাও তাহলে এখানেই থামতে পারো, অপেক্ষা করো। শ্যান বলে, ও আচ্ছা, তুমি কিভাবে বিয়ে করলে? আচ্ছা, তুমি বিয়ের সার্টিফিকেট কিভাবে নিয়েছো? আমি তো তোমাকে ডিভোর্স দেইনি। সুজি বলে, কথা ঘুরিয়ে ফিরিয়ে বলবে না, আমি অলরেডি আমার হাজব্যান্ডের বাচ্চার সাথে গর্ভবতী। আর তোমার কি মনে হয় আমি আমার হাসি খুশি পরিবার ছেড়ে তোমার কাছে ফিরে আসব? না, একদমই না। তখনই সেখানে একজন পার্সন চলে আসে, আর সেও তাড়াতাড়ি করে সে গাড়িতে গিয়ে বসে পড়ে। এসব দেখার পর তো শ্যান পুরাই শক। তার অ্যাসিস্ট্যান্টকে বলে এ ব্যাপারে খোঁজ নিতে সে ব্যক্তিটা কে ছিল, কারণ সে বিশ্বাস করে না সুজি অন্য কাউকে বিয়ে করতে পারে। অন্যদিকে সুজিকে দেখানো হয় আর আমরা জানতে পারি সে ব্যক্তিটা আর কেউ নয়, তার অ্যাসিস্ট্যান্ট। সুজি তার অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ জানাচ্ছিল তাকে সাহায্য করার জন্য। অ্যাসিস্ট্যান্ট বলে, সে আপনার এক্স হাজব্যান্ড তাই না? আমি আপনাদের ছবি অনেকবার ইন্টারনেটে দেখেছি, কিন্তু আমি যখন আপনাকে ওয়াইফ বলে ডাকলাম সে অনেক বেশি জেলাস হয়েছে। সুজি বলে, তোমার আর কিছু বলার প্রয়োজন নেই, তোমার ভালো কাজের জন্য তুমি বোনাস পাবে। আসলে সে কিন্তু এখনো মুভ অন হতে পারেনি। অন্যদিকে সুজির কাছে কল আসে, তাই সে তার অফিসে আসে আর দেখতে পায় সবকিছু অগোছালো। আসলে সুজি এবং তার টিম মেম্বারেরা ডিসাইড করেছিল তাদের পরবর্তী ডিজাইনিংয়ের জন্য তারা কিছু টাকা লোন নিবে, আর লোনের জন্য তারা ডকুমেন্ট সাবমিটও করেছিল, কিন্তু তাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাকে তার টিমের একজন বলছিল, আমাদের কাছে এখন এত ফান্ড নেই যে আমরা সব ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবো। আমরা যদি আমাদের সব ডিজাইনিংগুলো কমপ্লিট করতে না পারি আমাদের কোম্পানিতে অনেক লস হবে। আর এখন তো আমরা কোনো লোনও পাবো না, এখন আমরা কি করব? আমাদের কোনো না কোনো ইনভেস্টর লাগবে, কিন্তু শেষ সময় আমাদের ডিজাইনিং কোম্পানিতে কে ইনভেস্ট করবে? সুজির কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে ভাবে সে এখন শ্যানের কাছে গিয়ে সাহায্য চাইবে, দরকার পড়লে সে তার কাছে ভিক্ষা চাইবে। তারপর সে তার টিম মেম্বার সেওর সাথে মিলে চলে আসে শ্যানের কোম্পানিতে। সেও সেখানে সুজিকে বলছিল, আমি মিস্টার শ্যানের ব্যাপারে খোঁজ নিয়েছি, তার জীবনে তার পরিবার নাকি সবকিছু, বিশেষ করে সে তার ওয়াইফ এবং বাচ্চার প্রতি অনেক বেশি ডেডিকেটেড, তাই আমাদের উচিত হবে সবার আগে মিস্টার শ্যানের ওয়াইফকে অ্যাপ্রোচ করা, তাহলে হয়তো ইনভেস্টমেন্ট পাওয়া অনেকটাই সোজা হয়ে যাবে। সুজি তো মনে করছিল নিয়াকে শ্যান বিয়ে করে নিয়েছে, আর সে তার বোনের কাছে গেলে তার বোন তাকে কখনোই সাহায্য করবে না, তাই সে বলে, না মিস্টার শ্যানের কাছেই চলো। তারপর তারা দুজনেই শ্যানের সাথে মিটিং করার জন্য ভেতরে চলে যায়। শ্যান তো সুজিকে দেখার পরই বলে, আমাদের কত বছর পরে দেখা হলো। সেখানে সেও ভাবছিল এর মানে দুজন দুজনকে আগে থেকেই চিনে। শ্যান তো আসার পরই রিপোর্ট দেখে আর বলে, তোমাদের পারফরমেন্স ভালো, কিন্তু আমাদের এই কোম্পানির কোনো নিয়ম কানুন আছে যা তোমাদের কোম্পানির সাথে একেবারে ফিট হয় না। আর সে সুজিকে বলছিল, আমি পার্সোনাল ইনভেস্টমেন্ট করতেই পারি,
কিন্তু তার আগে আমি পার্সোনালি তোমাকে জানতে চাই। আর সে তো সুজির অনেক কাছে আসছিল, আর সে তো শিওর সামনে কিছু করতেও পারছিল না, তাই সুজি তখন তার হিল ইউজ করে তাকে আঘাত করে। আর সে শ্যানকে বলছিল, হ্যাঁ নিশ্চয়ই আপনি পার্সোনালি আমাকে জানতে পারেন। সেখানে শ্যান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি পার্সোনালি চলে এসো আমাকে রিপোর্ট দেখাতে। শিওর সামনে সুজি বলে, ঠিক আছে, এতে আমাদের বোঝাপড়া করতেও সাহায্য হবে। শিওর যাওয়ার পরপরই তো শ্যান তাকে জিজ্ঞেস করে, তুমি একা এখানে কি করছো, তোমার হাজব্যান্ড আসেনি? সুজি বলে, আমার হাজব্যান্ড কেন এখানে আসবে, এটা একটা বিজনেস মিটিং। সেখানে শ্যান তাকে বলে, আমি জানি সে তোমার কোনো হাজব্যান্ড না, সে তোমার অ্যাসিস্ট্যান্ট। কিন্তু সুজি তাকে বলে, তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, আর তাকে ইগনোর করে চলে যায়। আমরা সেখানে শ্যানের হাতে দুজনের ওয়েডিং রিং দেখতে পাই, যে আংটি সুজি তাকে তার বিয়ের দিনে পরিয়েছিল, সে এখনো সেটা খোলেনি। অন্যদিকে সুজি বাড়িতে পৌঁছায়, আর সেখানে তো শ্যানও চলে আসে আর বলে, তোমার এত দেরি হলো কেন? সুজি বলে, তুমি এখানে কি করছো, আমি তোমাকে এখানে রিপোর্ট দেখাতে পারবো না, এসব করতে তোমার কি লজ্জা লাগছে না? শ্যান তো সেখানে তার কোনো কথারই জবাব দেয় না এবং অন্য একটা ফ্লাইটের মধ্যে ঢুকে পড়ে। সুজি এখন গিয়ে বুঝতে পারে সে আসলে তার প্রতিবেশী হয়ে গেছে। শ্যান তো সেখানে সুজিকে বলছিল, আমি তোমার নতুন প্রতিবেশী, তুমি কি আমার বাড়িতে ভেতরে এসে দেখবে না? সুজি চাচ্ছিল তাড়াতাড়ি করে রুমে গিয়ে দরজা লাগাতে, কিন্তু সুজি দরজা ওপেন করার পর যখন ভেতরে ঢুকে দরজা লাগাবে তার আগেই তো শ্যান তার সাথেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। সুজি শ্যানকে বলছিল, আমি তোমাকে কতবার বোঝাবো, এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে। শ্যান বলে, আমি তোমাকে মনে করাতে চাই আমরা দুজনেই ডিভোর্স এগ্রিমেন্টে সাইন করেছিলাম, আর নিয়ম মোতাবেক ডিভোর্সের এগ্রিমেন্ট সাবমিট করার পরে 30 দিন পর আমাদের যেতে হয় সার্টিফিকেট নিতে। কিন্তু 30 দিন পার হয়ে যাওয়ার পরে আমরা দুজনের মধ্যে কেউই যায়নি ডিভোর্স সার্টিফিকেট নিতে, তাই ডিভোর্স ক্যান্সেল হয়ে গেছে। আর এখন তো কোর্টের সবাইও মনে করছে আমাদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে, আর তাকে কিস করতে শুরু করে। তারপর সে সুজিকে বলে, এর মানে এখনো তুমি আমার ওয়াইফ? তারপর সে সুজিকে আবারও কিস করছিল, আর সুজিও তাকে কিস ব্যাক করছিল, কিন্তু সুজি ভাবে না আমি এরকম করতে পারবো না, আর তাকে দূরে সরায়। শ্যান তো সুজিকে বলছিল, তোমারও তো ভালো লাগছিল, তোমার হঠাৎ করে কি হয়ে যায়, মনে হচ্ছে তুমি একটু বেশি ভাবছো, তোমার এই বেশি ভাবা আমার কমাতে হবে। আর তার শার্ট খুলতে শুরু করে, আর সুজি তো এই সব কিছু দেখার পর তার চোখ বন্ধ করতে শুরু করে। সেখানে শ্যান বলে, তুমি আর কত নাটক করবে, তুমি তো এখন এরকম নাটক করছো, তুমি আমার কিলার বডি কখনো দেখোইনি। আর সে সুজির হাত সরাতে শুরু করে। সুজি বলে, তুমি এখনই চলে যাও, না হলে আমি বাধ্য হয়ে পুলিশকে ডাকবো। শ্যান বলে, আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমাকে তোমার একটা জামা দাও, কারণ তুমি নিশ্চয়ই চাও না তোমার হাজবেন্ডের এত সুন্দর বডি অন্য কেউ দেখুক। তখন তো সুজি রেগে মেঘে কোনো একটা জামা এনে তাকে দেয়। আসলে সুজি ছেলেদের শার্ট এনেছিল, এটা দেখার পর তো শ্যান তাকে জিজ্ঞেস করে এই শার্ট কার। সেখানে সুজি বলে, শোনো, তোমার এসব জানার কোনো অধিকারই নেই। সেখানে শ্যান বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার চলে যাওয়ার পরে আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম, আমি সবখানে শুধুমাত্র তোমাকেই খুঁজছিলাম, তোমাকে মিস করেছি। তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? তুমি কি একবারও ভাবোনি আমার আগের জীবন কিরকম কাটবে? সুজি সেখানে শ্যানকে অনেক কথা শোনায়, তাই শ্যানের অনেক খারাপ লাগে। কিন্তু শ্যান তো সেখানে হঠাৎ করে তাকে জোর করে কিস করতে শুরু করে, আর সুজি তাকে সরানোর চেষ্টা করে। শ্যান বলে, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে দূরে সরানোর, আমি তোমার পেছনেই পড়ে থাকবো। সেখানে সুজি তাকে বলে, তোমার নিজের একটা পরিবার আছে, তাই তুমি আমার পিছু করা ছেড়ে দাও, তাদের সাথে বন্ড স্ট্রং করো। সেখানে শ্যান বলে, নিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি দুনিয়াকে বোঝাতে বোঝাতে হয়রান হয়ে গেছি। আর তার কাছে কল আসার কারণে সে রেগে মেগে চলে যায়। সেখানে সুজি ভাবছিল, আমরা কি সত্যি আবারও এক হতে পারবো, নাকি এই সব কিছুর জন্য আমাদের সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যাবে। তারপরের দিন তো সে সুজির কাছে যায় না, কিন্তু নিজ থেকে তার জন্যই অপেক্ষা করে আর সুজির ওপর নজর রাখে। তারপরের দিন সে রিপোর্ট নিয়ে শ্যানের কাছে যায়, কিন্তু শ্যান তাকে রিজেক্ট করে দেয়। সুজি বলে, তুমি তো ভালোভাবে রিপোর্টটা পড়লেই না, তাহলে রিজেক্ট কেন করছো? শ্যান বলে, তুমি ভুলে যেও না, তুমি আমার কোম্পানিতে ইনভেস্ট করছো না, আমি করছি, আর তুমি এরকম কিরকম অ্যাটিটিউড দেখাচ্ছ। সুজি বলে, আমার ভুল হয়ে গেছে। তখন তো শ্যান তাকে বলে চা সার্ভ করতে, কিন্তু সে চা তো অনেক বেশি গরম ছিল, তাই সুজি তো সে চায়ের ওপর ফু মারতে শুরু করে, কিন্তু শ্যান তো সে চায়ের মধ্যে ফু মেরে সে চা ঠান্ডা করে তাকে খেতে দেয়। শ্যান তারপর তার অ্যাসিস্ট্যান্টকে বলে আর বলে সব ইনভেস্টমেন্ট সুজির কোম্পানিতে করতে। সুজির তো খুশির কোনো ঠিকানাই ছিল না। তারপর সুজির কাছে আর্জেন্ট কিছু কল আসে, তাই তার যেতে হয়। সুজি কোম্পানিতে যাওয়ার পর জানতে পারে তাদের মডেলেরা আসেনি,
তাই সুজিরই বাধ্য হয়ে সেখানে সে ডিজাইনার জামাগুলো ট্রায়াল দিতে হয়। সুজি যখন ডিজাইনার জামা পরে বসেছিল তার কাছে শ্যান আসে। সুজি শ্যানকে দেখার পরই বলছিল, আমি তোমাকে কতবার বলেছি আমার পিছু করবে না। শ্যান বলে, তোমার যতবার এই কথা বলার বলতে পারো, দেখা যাক তুমি ক্লান্ত হও নাকি আমি। সুজি বুঝতে পারে শ্যানকে কিছু বলেই কোনো লাভ হবে না, তাই সে যেতে শুরু করে। কিন্তু শ্যান তাকে এত সহজে ছাড়বে না আর তাকে অনেক বেশি কাছে করে ফেলে। তখন স্টাফের আওয়াজ আসে। সুজি বলে, আমাকে ছাড়ো, কেউ ভেতরে চলে আসবে। সেখানে শ্যান বলে, আমাদের অনুমতি ছাড়া কেউই ভেতরে আসবে না, তাছাড়া আমার অনুমতি ছাড়া কেউই ভেতরে আসতে পারবে না। সুজি এখন তার বিজনেসের মধ্যে মনোযোগ দিতে চায়। তারপর সে মিস্টার লুয়ের কাছে যায় তার সাথে পার্টনারশিপ ডিল সাইন করার জন্য। সুজির সেখানে অনেক বিরক্ত লাগছিল, কারণ সে লোকটা বারবার তার প্রশংসাই করছিল, কাজের ব্যাপারে কোনো কথাই বলছিল না। সেখানে মিস্টার লু বারবার তাকে ড্রিঙ্ক করতে বলছিল, আর সে যখন তাকে ড্রিঙ্ক করার জন্য জোর করতে যাবে তখনই সেখানে শ্যান চলে আসে। আর সে তো আসার পরই সুজিকে তার মনের অনুভূতি বলছিল। সুজিকে সে সবকিছু দেখাচ্ছিল আর বলছিল, আজ পর্যন্ত আমি তোমার জন্য যা করেছি সব আমার মন থেকে করেছি। আর সে সুজিকে বলছিল, আমি আজকে তোমাকে প্রপোজ করতে চাই, কারণ আমি আমার সারা জীবন তোমার সাথেই কাটাতে চাই। সেখান থেকে মিস্টার লু তো আরো আগেই চলে গিয়েছিল। শ্যান তো সুজির কাছে অ্যান্সার চাচ্ছিল, কিন্তু সুজির কাছে তখনই কল আসে আর সে কলের বাহানা করে পালিয়ে যায়। তারপর সুজি তার হোটেলে ফিরে যায়। সুজিকে শ্যান অলমোস্ট প্রপোজ করে দিয়েছিল, কিন্তু সে বুঝতে পারছে না সে তাকে কি অ্যান্সার করবে। তারপর সুজি অফিসে ছিল এবং তার কাছে তার কলিগ আসে আর বলে, ডিজাইনিংয়ের জন্য র মেটেরিয়ালস কম পড়ে গেছে, এখন আমরা কি করব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে শ্যান চলে আসে। শ্যান তো আসার পরই তাকে সমাধান দিয়েছিল এখন তারা কি করতে পারে। আর সে সুজিকে ডাইরেক্টলি বলে দেয়, আমি কখনো বাচ্চার জন্য তোমাকে বিয়ে করিনি, সেটা তুমি ছিলে, তাই আমি তোমাকে বিয়ে করেছিলাম। আর আমি সব সময় চাই আমার পদে পদে তোমাকে সাহায্য করতে, তাই আমার সাহায্য নিতে তুমি না করতে পারো না। তারপর তারা দুজনেই গাড়িতে ছিল। সেখানে শ্যান তাকে বলে, আমি তোমার মিথ্যার ব্যাপারে অনেক আগেই জানতাম। আমি অনেকবার ভেবেছিলাম আমি নিজে তোমাকে সব জিজ্ঞেস করব, কিন্তু যখনই আমি তোমাকে সব জিজ্ঞেস করতে যাব ভাবি, তখনই আমি দেখতে পাই তোমার আসার পর আমি কিভাবে এত উজ্জ্বল একটা ফ্যামিলি পেয়েছি। আমি চাইনি আমার নিজের হাত দিয়ে আমাদের সম্পর্ক ভাঙতে, তাই আমি কখনোই সাহস পাইনি তোমাকে সবকিছু জিজ্ঞেস করার। আর তোমাকে সাহস করে আমি বলতেও পারিনি আমি সবই জানি। আর তোমাকে বিয়ে করার সিদ্ধান্তে আমার কখনোই কোনো আফসোস হয়নি। সুজি তো পুরাই শকড, মানে সে শুরু থেকেই সবকিছুই জানতো, কিন্তু সেই কিছু জানতো না। সুজি তার সাথে ফেরত যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু কিছু কাজ আছে সেগুলো শেষ করার পরে। তারপর তারা মিস্টার লুয়ের কাছে গিয়ে কন্ট্রাক্ট সাইন করে ফেলে। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় শ্যানের তো অনেক বেশি জ্বর আসে। সুজি তো সেখানে শ্যানের অনেক বেশি কেয়ার করে এবং তার নিজের হাতে বানানো খাবার তাকে খাওয়ায়। তারপরে সুজি শ্যানকে জিজ্ঞেস করে, আমার বোন নিয়া কি মিথ্যা বলছে। সুজি বলে, না সে মিথ্যা বলছে না, আসলে যে পার্সন ছিল সেটা আমার টুইন ব্রাদার ছিল, আমাদের দুজনের চেহারাও পুরাই সেম, তাই তার ভুল হতেই পারে। সুজি সেখানে শ্যানকে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। শ্যান তাকে বলে, আমার ভাই নিয়ার সাথে দেখা করার জন্য যাচ্ছিল, কিন্তু সে যখন গাড়ি দিয়ে বাড়িতে ফিরছিল তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেদিনই তার ভাই মারা গিয়েছিল। আর শ্যানের ভাই যে মারা গেছে এই ব্যাপারেও বেশি একটা নিউজ করা হয়নি, গোপন রাখা হয়েছে, কারণ এসব জানাজানি হলে কোম্পানিতে নানা ধরনের সমস্যা আসতে পারত। সুজি তারপর সোহকে জিজ্ঞেস করে এবির ব্যাপারে। শ্যান তাকে ডায়েরি দেয় আর বলে, দেখো সে তোমার ব্যাপারে কত কিছু লিখেছে। আর সুজি তো এই সব কিছু দেখার পর কান্না করতে শুরু করে, কারণ সে ভাবতে পারেনি এবি সত্যি তাকে এত মিস করবে। সুজি ভেবেছিল এবি বাচ্চা মানুষ, খুব শীঘ্রই তাকে ভুলে যাবে, কিন্তু সে তারপরও শ্যানের সাথে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কারণ সে ভাবছিল সে এবিকে কিভাবে ফেস করবে। এবি যখন তাকে জিজ্ঞেস করবে, মা তুমি কোথায় গিয়েছিলে আর আমাকে ছেড়ে কেন গিয়েছিলে, তখন সে কি উত্তর দিবে। কিন্তু দেখা যায় স্টাফ তো নিজেই সেখানে চলে এসেছিল এবিকে নিয়ে। আসলে এবির শরীরটা বেশি একটা ভালো ছিল না, তখন তারা দুজনে মিলে তার কেয়ার করে। তারপরে সিনে দেখা যায় সে তাদের বাড়িতেই তো শিফট হয়ে যায়, কিন্তু সুজি এখনো সিদ্ধান্ত নেয়নি সে কি সারা জীবনের জন্য এখানেই থাকবে নাকি টেম্পোরারি। তারপর দেখানো হয় সেখানে এবি বলছিল, আমার স্কুলের ক্যারিকুলাম আছে আর আমি আজকে ছবি তুলবো। না না, মানে ছবি আঁকবো। সুজি ভাবছিল সে হয়তো মিয়ার নাম নিবে, কিন্তু না, সে সুজিকে এবং শ্যানকে বলছিল তাকে সাহায্য করতে। তারপর তারা তিনজন মিলে কাজে লেগে পড়ে। আর এখানে শ্যান আর সুজি বারবার একে অপরকে ইশারা করে দেখছিল, মানে হতেই পারে তারা আবারও এক হয়ে যেতে, কারণ আগের সব কিছুই ভুল বোঝাবুঝি ছিল আর কিছুই না।
তারা তারপর অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে অনেক মজা করে। তারপর তারা তিনজন মিলে আবারও রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। শ্যানের এই সব কিছু দেখে তাদের পাস্টের কথা মনে পড়ে। পাস্টে তারা কতই না হ্যাপি ছিল, একেবারে একটা পুরো পরিবারের মতো। আর সুজির যাওয়ার পর থেকে তার কাছে বাড়িটাকে আর বাড়ি মনে হতো না। তারা তো তিনজনই সেখানে হেয়ার ব্যান্ড পরে আর একসাথে মজা করে খাবারও খায়। এবি তো তার প্যারেন্টস খিচুড়ি পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। তারপর দেখানো হয় শ্যান রাতে তার জন্য দুধ নিয়ে যায়। এবি তখন ইচ্ছে করে দরজার মধ্যে কিছু একটা লাগিয়ে দেয় যাতে দরজা খোলা না যায় আর তার প্যারেন্টসেরা যাতে একই রুমে থাকে। অন্যদিকে ভেতরে যাওয়ার পর শ্যান তাকে সে দুধ দেয় আর বলছিল, তোমার যাওয়ার পর এবি তোমার জন্য কত কান্না করেছে তুমি ভাবতেও পারছো না। দরজার লক তারা খুলতে পারছিল না, তাই রাতভর বসে তারা এইসব ব্যাপারেই কথা বলে। তারপরে সিনে দেখানো হয় সুজি যখন তার অফিসে ছিল সে তার পুরনো ফোনকে ওপেন করে। আর শ্যানের আগের সব মেসেজগুলো দেখে সে তো অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার যাওয়ার পর এরকম একদিনও ছিল না সে তাকে মেসেজ না করেছে। আর সেখানে সে সুজিকে বলছিল, প্লিজ আমরা একসাথে থাকি, আমরা আবারও বিয়ে করব। সুজি তার এত কনফেশনওয়ালা মেসেজ দেখে পুরো ইমোশনাল হয়ে যায়। আর সেখানে কিছুক্ষণের মধ্যে শ্যানও চলে আসে। তাছাড়া শ্যান তো অলরেডি প্ল্যানিং করেছিল সে তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। তারা তো শ্যানের মায়ের কাছেও যায়। শ্যানের মায়ের কোনো সমস্যা ছিল না আর সে সব কিছুর জন্য সুজির কাছে ক্ষমা চায়। তারপর শ্যানও সেখানে তাকে প্রপোজ করে ফেলে আর আংটি পরায়। আর সে সুজিকে ফায়ার ওয়ার্ক দেখানোর জন্য বাইরে নিয়ে যায়। এরকম ভাবে শ্যান এবং সুজি এক হয়ে যায়। আবারও সেখানে কিছুদিনের মধ্যেই নিয়া চলে আসে। সুজি আবারও ভয় পাচ্ছিল, সে আবার সবকিছু শেষ করতে আসেনি, তো আমি এখন কি করব। কিন্তু নিয়া সেখানে তার কাছে ক্ষমা চায় আর সে সুজিকে একটা উপহার দেয় এবং তার কাছে আবারও ক্ষমা চায়। সুজি ভাবে তার বোন অতটাও খারাপ না, সেও এখন আমাদের সিচুয়েশন বুঝতে পেরেছে। নিয়া সেখানে তার ভুলও বুঝতে পেরেছিল, সে অতীতে যা করেছে এবং বর্তমানে আসলে জন্ম দিলেই মা হওয়া যায় না। সুজিও সেখানে তার বোনকে ক্ষমা করে দেয়। তারপর ফাইনালি আমরা বিয়ের সিন দেখতে পাই। এখানে গিয়ে আমরা জানতে পারি শ্যান কেন সুজিকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। কারণ সুজি যেদিন এবিকে নিয়ে এসেছিল সেদিনই প্রথমবার ছিল না যেদিন সুজিকে সে দেখেছিল, মানে তার সাথে সুজির অনেক আগে আরেকবার দেখা হয়েছিল। আর সেদিন থেকে সে সুজিকে পছন্দ করে। বর্তমানে সুজিও সবকিছু জানার পর অনেক বেশি হ্যাপি হয়, তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং আমাদের ড্রামাটারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। এখন তোমরাই আমাকে জানাও তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।